হাই এভরিওয়ান, আমি শালিনী এবং প্রত্যেকবারের মতো আমার চ্যানেল সাহিত্য বিজ্ঞানেতে তোমাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে একটা নতুন চ্যাপ্টার স্টার্ট হচ্ছে আমার চ্যানেল থেকে, সেটা হচ্ছে বুক রিভিউ, যেটার জন্য আমি একটা কালকে পোস্ট দিয়েছিলাম ফেসবুকে। তো দেখা যাক আজকে আমি প্রথম কি বুক রিভিউ করব। অ্যাকচুয়ালি আমি খুব বই পড়তে ভালোবাসি, কিন্তু কিছু কারণে বা বলা যেতে পারে আমারই ল্যাথার্জির কারণে আমার পড়ার পরিমাণ খুব কমে গেছিলো। তো নিজের রুটিনটা এবং পড়ার স্বভাবটা অক্ষত রাখতে আমি ঠিক করি যে প্রতি সপ্তাহে একটা বই শেষ করব। তাই জন্যই আমি শুরু করি যে এই এপিসোডটা করা যাক। তাহলে যারা পড়তে ভালোবাসে আমার চ্যানেলে আছে তাদের ক্ষেত্রে কিন্তু বই, বিভিন্ন ধরনের বই, যেটা তোমরা পড়েছো সেটাও আমি পড়িনি, হয়তো তোমরা সাজেশন দেবে। আবার যেটা আমি পড়েছি সেটা হয়তো তোমরা পড়োনি, তাহলে আমার সাজেশন থেকে তোমাদের হেল্প হবে, পড়ার পরিমাণ বাড়বে, জানার পরিমাণ বাড়বে। তাই জন্য কিন্তু আমি এই বুক রিভিউটা স্টার্ট করলাম। তো আজকে প্রথম যে বুকটা রিভিউ করব, বইটা রিভিউ করব, আমি একটুখানি পাজলড, যাই হোক, বইটা রিভিউ করব, সেই বইটা হচ্ছে কি না, ল অফ অ্যাট্রাকশন, দ্যাট ইজ ইন্দু খাত্রি এবং মিতেশ খাত্রির লেখা ল অফ অ্যাট্রাকশন। সত্যি কথা বলতে ল অফ অ্যাট্রাকশন টার্মটা আজকে আমাদের মধ্যে কিন্তু, আমাদের জেনারেশনের মধ্যে কিন্তু ভীষণ প্রচলিত, সোশ্যাল মিডিয়ার তরফে আর কি। কারণ আমরা একটা ওয়ার্ড খুব ইউজ করি, দ্যাট ইজ ম্যানিফেস্টেশন। হোয়াট ইজ ম্যানিফেস্টেশন? ম্যানিফেস্টেশন কীভাবে করা সম্ভব, কি মানে কিভাবে করবো এই ম্যানিফেস্টেশন, তোমার উইশকে ম্যানিফেস্ট করবে কিভাবে, সেইটাই কিন্তু ল অফ অ্যাট্রাকশনের এই বইটাতে প্রপারলি এবং সায়েন্টিফিক্যালি বর্ণনা করা হয়েছে, যতটা আমি পড়েছি। এই বইটা প্রথমেই আমাদের কিন্তু কিছু ফিজিক্সের রুল মনে করিয়ে দিচ্ছে। মনে করে নি কি কি বলছে না, প্রথম যে কথাটা আমাদের মনে করাচ্ছে, ক্লাস 7-এ যখন আমরা পড়েছিলাম ম্যাটার বা পদার্থর চ্যাপ্টারে, আমাদেরকে শেখানো হয়েছিল যে আমরা সমেত আমাদের চারপাশে যা যা রয়েছে সব কিছুরই কিন্তু নিজস্ব ভর বা মাস রয়েছে, আমরা জানি সেটা। এবং আরেক কিছু সময় পরে এসে আমরা এই কথাটা জানি, যে একটা সূত্র জানি, একটা সূত্র পড়ি আমরা, সেটা হচ্ছে E=mc²। আমি খুব বেশি এ নিয়ে যাব না, এই সূত্র নিয়ে বড় করব না, কিন্তু খুব বেসিক লেভেলে কি বলা হয়, এই সূত্র থেকে কি জানা যায় বা এই সূত্রের মানে কি না, এনার্জি এবং মাস ইন্টারচেঞ্জেবল, অর্থাৎ এরা একে অন্যের রূপে রূপান্তরিত হতে পারে। সেই হিসেবে যদি ধরে নেওয়া যায় তাহলে এনার্জি ইজ এভরিথিং অর এভরিথিং ইজ এনার্জি। বোঝা গেল? এবার এরপর যে কথাটা বলছে যে এনার্জির কিছু সূত্র আছে, অর্থাৎ শক্তির সূত্র, যেটা কিনা আমরা আবার কেমিস্ট্রিতে থার্মোডিনামিক্সে পড়ে এসেছি। 4টে সূত্র কথা মনে করিয়ে দিচ্ছে। প্রাইমারি, প্রথম যে সূত্র বলা হচ্ছে, যেটা আমরা মুখে মুখে বলি, যে এনার্জি ক্যান নিদার বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়েড, মানে এনার্জি কখনো উৎপন্ন করা যায় না বা ধ্বংস, মানে সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না, only can be transformed from one form to other, মানে শক্তির রূপান্তরণ সম্ভব বা রূপান্তর সম্ভব। সুতরাং যদি এনার্জিকে আমি ধ্বংস করতে না পারি বা তৈরিও করতে না পারি, শুধু রূপান্তর করতে পারি, তাহলে সেখান থেকেই আমরা পরের সূত্রটায় চলে আসছি। কি সূত্র না, এনার্জি কি হচ্ছে না, এনার্জি ইজ কনস্ট্যান্ট, মানে শক্তি অবিনশ্বর। শক্তির পরিমাণ যেটা আছে এই মহাবিশ্বে সেটা কিন্তু কি না, কনস্ট্যান্ট। এবার এইখান থেকে আমরা পরেরটায় চলে আসছি, যে এই কনস্ট্যান্ট এভরিথিং ইজ এনার্জি এবং অ্যামাউন্ট অফ এনার্জি কনস্ট্যান্ট, যদি সেটাই হয়ে থাকে তাহলে আমরা প্রত্যেকেই কি না ওই এনার্জি দিয়েই তৈরি হয়েছি, খুব স্বাভাবিক। তো দ্য নেক্সট ল ইজ এভরিথিং ইজ মেড অফ দ্য সেম এনার্জি। ঠিক আছে, এই বইতে আরেকটা কি বলছে না, এই যে এভরিথিং ইজ মেড অফ দ্য সেম এনার্জি, এখানে যদি আমরা সেম এনার্জি দিয়েই তৈরি হই, তাহলে তুমি যে দেখছো, তুমি বা তোমরা আর আমি আলাদা কি কারণে, বা আমার সাথে আমার মা আলাদা কি কারণে, আমার বাবা আলাদা কি কারণে, প্রতিটা মানুষ কেন আলাদা, প্রতিটা জিনিস কেন আলাদা, সবই তো এনার্জি দিয়ে তৈরি। এক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলা হচ্ছে এই বইটাতে, বলছে যে এই প্রত্যেকটা সেম এনার্জি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করে। এবার ফ্রিকোয়েন্সি মানে কি, বাংলায় বলে কম্পাঙ্ক, অর্থাৎ খুব সহজে যদি আমি বলি না, একক সময় বা এক সেকেন্ডেই ধরে নিচ্ছি, সেকেন্ডই ধরছি, এক সেকেন্ডে কোনো একটি বিন্দু দিয়ে
কোনো তরঙ্গ যতবার পাস করে সেটাকে তার কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বলা হয়। সুতরাং এই ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হলে, মানে যত বেশি বার সে পাস করছে তার ফ্রিকোয়েন্সি তত বেশি, আবার যত কম বার সেই ওয়েভটা পাস করছে তার ফ্রিকোয়েন্সি তত কম। সুতরাং এই ফ্রিকোয়েন্সি চেঞ্জের জন্য পৃথিবীতে অবস্থিত প্রতিটা বস্তু কিন্তু একে অপরের থেকে আলাদা। ওকে, নেক্সট ল যেটা বলছে সিমিলার ফ্রিকোয়েন্সির অবজেক্ট সেম ফ্রিকোয়েন্সির অবজেক্টকেই অ্যাট্রাক্ট করে। মানে আমার ফ্রিকোয়েন্সির সাথে সামনের যে কোনো বস্তুর বা যে লোকের ফ্রিকোয়েন্সি ম্যাচ করবে, একমাত্র তার সাথেই কিন্তু আমরা কি করব না, আমরা কানেক্ট করতে পারবো। ঠিক আছে, ভাইব্রেশন, যেটাকে আমরা আজকালকার যুগের ভাষায় বলি ভাইব। তো এই চারটে সূত্র বলার পর বলছে যে ল অফ অ্যাট্রাকশন আমাদের লাইফে কিভাবে কাজ করে। এই যে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সি বিষয়টা কিন্তু চারটে জিনিসের ওপর এখানে বলছে নির্ভর করে। কি কি? এফ টি বি এ। কি কি? এফ ফর ফিলিং, টি ফর থটস, বি ফর বিলিভ অ্যান্ড এ ফর অ্যাকশন। FTBA খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। একটা ছোট এক্সাম্পল দিয়ে আমি জাস্ট বর্ণনা করে দিচ্ছি FTBA বিষয়টা এখানে কি বোঝানো হয়েছে। না, ধরে নেওয়া যাক একটা ফিলিংটা কি না, ধরা যাক রাইট নাও আই এম ফিলিং ভেরি স্ট্রেসড, খুব আমার স্ট্রেস তৈরি হচ্ছে। ঠিক আছে, এবার স্ট্রেস যে তৈরি হচ্ছে সেটা তো কোনো একটা কারণে তৈরি হচ্ছে, এমন কোনো চিন্তা মাথায় রয়েছে যেখান থেকে আমার স্ট্রেসটা তৈরি হচ্ছে। তো হিয়ার কামস দ্য থট, কেন স্ট্রেস তৈরি হচ্ছে না, হতে পারে আমার পড়া তৈরি হয়নি, হতে পারে আমার বস কোনো একটা কাজ আমাকে কালকের ডেটে দিতে বলেছে, সেটা আমি করতে পারিনি, হতে পারে আমি এমন একটা কথা কারুর থেকে জেনে ফেলেছি যেটা হয়তো আমার ওই সময় জানা উচিত ছিল না, তার জন্য আমি স্ট্রেসড, হতে পারে আমার কোনো একটা কাজ শেষ হয়নি, যে কোনো কারণ হতে পারে। তো ফিলিংস আর ডিপেন্ডিং অন কি না থট। এবার এই যে থটটা বিলিফ ক্রিয়েট করছে। কিভাবে বিলিফ ক্রিয়েট করছে না, আমাদের জীবনে যখনই কোনো সিমিলার ইনসিডেন্ট ঘটে, ধরে নেওয়া যাক সব থেকে বলা যেতে পারে রেগুলার একটা এক্সাম্পল হচ্ছে রিলেশনশিপ। আমার কথা বলছি, ধরে নেওয়া যাক এ আমাকে এইভাবে কষ্ট দিয়েছে, সুতরাং আমি যখন বিয়ের সাথে আছি তখন তার কোনো রকম একটা বিহেভিয়ারাল চেঞ্জে আমার এটা মনে হচ্ছে, আচ্ছা আমার সাথে ও ওই রকমই করলো আগের মতো, এর মতো, তাহলে আমার হয়তো এটাই হয়, আমার হয়তো কপাল খারাপ, আমার সাথে এটাই হয়। দ্যাট মিনস একটা বিলিভ ক্রিয়েট করছে, ডিফারেন্ট একটা ফিলিং ক্রিয়েট হলো, কোনো একটা থটের জন্য সেই ফিলিংটা ক্রিয়েট হলো, এবং রিপিটেড টাইম সেই থটটা ক্রিয়েট হওয়ার জন্য আমার মনে একটা বিলিফ তৈরি হচ্ছে। অ্যান্ড ডিউ টু দ্যাট বিলিফ আমি কি করছি না, আমি রিয়্যাক্ট করছি, দ্যাট মিনস আমি অ্যাকশন নিচ্ছি। যদি পজিটিভ কোনো ঘটনা হয়, সাপোজ আই এম ভেরি হ্যাপি, তাহলে আমি পজিটিভলি রিয়্যাক্ট করছি, আর যদি নেগেটিভ কোনো ঘটনা হয় তাহলে আমি নেগেটিভ অ্যাকশন নিচ্ছি। This is the cycle to create the frequency. খুব সোজা ভাষায় বলতে গেলে যদি এনার্জির পরিমাণটা অনেকটা বেড়ে যায় তাহলে ফ্রিকোয়েন্সিটাও কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ দুটোর সম্পর্কটা কিন্তু প্রপোর্শনাল। তাহলে এনার্জি যদি পজিটিভ হয়, ইমোশনস যদি পজিটিভ হয়, তাহলে এনার্জি পজিটিভ, সুতরাং সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটাও হাই। বোঝাতে পারলাম? এবং এনার্জি যদি নেগেটিভ হয় তাহলে ফ্রিকোয়েন্সিটাও নেগেটিভ, অর্থাৎ ফ্রিকোয়েন্সিটাও অনেক লো থাকছে। এইটাই বোঝানো হচ্ছে এই বইটাতে। বইটা ভীষণ, আমি জানি না আমি কতটা পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি, বাট দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আমরা আমাদের অজান্তে এত অদ্ভুতভাবে কিছু অ্যাকশন নিই এবং নিজেদের কিছু থট প্রসেস এমনভাবে ক্রিয়েট করে ফেলি যে ইউনিভার্সের এনার্জিটা যে অ্যাট্রাক্ট তো আমরা করে ফেলি, কিন্তু নেগেটিভলি আমরাই আমাদের বিরুদ্ধে ইউজ করে ফেলি। এটাই এই বইতে বলা হচ্ছে যে আমরা না জেনে কিন্তু অনেক সময় আমাদেরই এগেনস্টে ইউনিভার্সের এনার্জিকে কাজে লাগিয়ে ফেলি, এবং তার জন্য সেই রকমই আমাদের রেজাল্ট আসে এবং কনস্ট্যান্ট একটা লুপে আমরা চলতে থাকি।
এই বই থেকে শেখার সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে যে এই যে লুপটা, এই যে একটা নেগেটিভিটি লুপ, এই লুপটাকে কিন্তু ওভারকাম করে আমরা প্রত্যেকে খুব সহজে একটা পজিটিভ ভাইব্রেশন আমাদের লাইফে ক্রিয়েট করতে পারি, এবং আমাদের বিহেভিয়ারাল চেঞ্জেস সেক্ষেত্রে লক্ষ্য করা যাবে, আমাদের প্র্যাকটিসগুলো বদলাতে থাকবে। আমাদের যদি লাইফ কারোর খুব ডিলে, মানে খুব ল্যাদ, যেটাকে আজকালকার ভাষায় বলা হয়, ভীষণ লেজি হয়ে গেছে, এইখানে কিছু এমন এক্সারসাইজ দেওয়া আছে যে এক্সারসাইজগুলো কিন্তু হেল্প করছে যে কিভাবে তুমি তোমার এই নেগেটিভ অ্যাক্টিভিটিটাকে পজিটিভে ট্রান্সফার করতে পারো, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। আমার ক্ষেত্রে কিন্তু ভীষণ কাজে লেগেছে। আর এই বইতে আরও উল্লেখযোগ্য দুটো বিষয় আছে, দ্যাট ইজ ওয়ান, ভিজুয়ালাইজেশন। এবং ভিজুয়ালাইজেশনটা কি বলছে না, ভিজুয়ালাইজ করা কোনো একটা ঘটনা আমি চাই আমার জীবনে ঘটুক। ধরে নেওয়া যাক একটা চাকরি, মানুষের জীবনের বেসিক যে নিডগুলো থাকে আমি সেগুলো নিয়েই আলোচনা করছি। ধরে নেওয়া যাক একটা চাকরি, আমি চাই এই চাকরিটা আমার লাইফে হোক। অ্যাট সাম পয়েন্ট অফ টাইম আমাদের কীরকম হয়, আমি আমার কথা বলছি, আমি যেরকম চাই যে আমি স্টেজে উঠবো টু রিসিভ অ্যান অ্যাওয়ার্ড, এবং ছোট থেকে আমি এই দিনটা কিন্তু বেঁচে আসছি। মানে যখন আমি বাথরুমে যাই, বহু দিন এরকম হয়েছে যে আমি দাঁড়িয়ে ওই দিন স্টেজে কি বলবো আমি সেটা রিহার্স করেছি। দ্যাট মিনস আই অ্যাম লিভিং দ্যাট মোমেন্ট, যেটা কিন্তু এখনো ঘটেও নি, বাট আই অ্যাম লিভিং দ্যাট মোমেন্ট। আমি ভাবছি যে এটা হয়ে গেছে, আই হ্যাভ অ্যাচিভড ইট। সো দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং অ্যাকর্ডিং টু ল অফ অ্যাট্রাকশন ইজ ভিজুয়ালাইজেশন। মানে তুমি ভিজুয়ালাইজ করছো যে তোমার স্বপ্নটা তুমি অ্যাচিভ করে ফেলেছো। দ্যাট ইজ আ ভেরি সুপ্রিম স্টেট অফ মাইন্ড। আমি খুব বেশি আলোচনা করতে পারবো না, কারণ সেটা অনেক লেন্দি হয়ে যাবে, কিন্তু ভিজুয়ালাইজেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আ ভেরি সুপ্রিম স্টেট অফ মাইন্ড অ্যাকচুয়ালি বলা হয়। অ্যান্ড সেকেন্ড হচ্ছে গ্র্যাটিটিউড প্র্যাকটিস, যেটা কিন্তু এখন খুব একটা অজানা কারুর নয়। গ্র্যাটিটিউড মানে কি, খুব ছোট ছোট বিষয়ের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া। ঈশ্বর, এবং যেহেতু এনার্জি ইজ সেম, আমাদের সবার মধ্যেই ওই মহাজাগতিক এনার্জি রয়েছে, তো আমরা সবাই ঈশ্বরের এক একটা রূপই বলা চলে, ঈশ্বরের এক একটা অংশই বলা চলে। সুতরাং যেই আসুক, যেই সামনে আসুক, যত ছোট কাজই হোক, যত আপন লোকই হোক, টেকেন ফর গ্রান্টেড নেওয়া যাবে না। যদি সে তোমাকে একটা পেন্সিলও সরিয়ে দেয়, তার জন্য একটা থ্যাংক ইউ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটাই বলা হচ্ছে এখানে। এবং আরও একটা ইম্পর্ট্যান্ট জিনিস, যে সব থেকে নেগেটিভ সময়, যে সময় মনে হচ্ছে আমি কেন, আমার সাথেই কেন হচ্ছে এই বিষয়টা, এইরকম ধারণা যদি আসে, তো মিতেশ খাত্রি স্যার বলছেন এখানে যে আমার সাথেই কেন হচ্ছে, এই প্রশ্নটা করার আগে কাইন্ডলি মাথাটা একটু শান্ত করে যদি আমরা নিজেদেরকে প্রশ্ন করার সামর্থ্যটা তৈরি করি যে আমার সাথে যেটা হচ্ছে, আমাকে পরিস্থিতি কি শেখাতে চাইছে। বা যারা যারা ঈশ্বরে বিশ্বাস করো তারা তারা ঈশ্বরকে প্রশ্ন করতে পারো, যারা যারা ইউনিভার্সকে বিশ্বাস করো তারা ইউনিভার্সকে প্রশ্ন করতে পারো যে আমার সাথেই যে ঘটছে, বারবার ঘটছে, আমাকে কি শেখানোর জন্য এটা ঘটছে, বা এটা এই সিচুয়েশনটা ক্রিয়েট করা হচ্ছে ইউনিভার্সালি। তাহলে আমার মনে হয় গ্রোথ আসবে, এবং শুধু আমার মনে হয় না, এই বইটা পড়ে আমার মনে হয় গ্রোথ আসবে, উইচ ইজ আ পার্ট অফ ল অফ অ্যাট্রাকশন। ইভেন সব থেকে খারাপ সময়ও যদি ভগবানকে আমরা থ্যাংক ইউ বলতে পারি, যে থ্যাংক ইউ ফর ক্রিয়েটিং দিস সিচুয়েশন, যেটা থেকে আমি এত ডেভেলপ করলাম, এত খারাপ জায়গা থেকে নিজে লড়াই করে উঠে এলাম, থ্যাংক ইউ, যদি তুমি এই সিচুয়েশন না দিতে তাহলে হয়তো আমার এটা শেখা হতো না, তাহলে জীবন অনেক সুন্দর হবে। এটাই ল অফ অ্যাট্রাকশন। খানিকটা খুব ব্রিফলি, একটা গোটা বই তো 14-15 মিনিটে কখনোই ব্রিফ করা যায় না, আমি খুব ব্রিফলি বলার চেষ্টা করলাম। যেটা খুব ইন্টারেস্টিং, একটা গোটা চ্যাপ্টারের শেষে এই বইতে সামারি দেওয়া আছে, যে মানে গোটা ওই যে চ্যাপ্টারটায় কি কি লেখা রয়েছে সব সামারি করে দেওয়া আছে, এবং শুধুমাত্র প্রবলেমের কথা বলা নেই, সেই প্রবলেম থেকে কি করে আমরা সারভাইভ করব, এবং আমরা নিজেদের ওই নেগেটিভ থটটাকে পজিটিভে নিয়ে আসবো, নেগেটিভ ফিলিংটাকে পজিটিভে কনভার্ট করব, বাট সেটা বিলিফ হতে পারে, অ্যাকশন হতে পারে। তার জন্য খুব ইন্টারেস্টিং কিছু
আমি একটু দেখিয়ে দিই। তার জন্য খুব ইন্টারেস্টিং কিছু এক্সারসাইজ দেওয়া আছে। যদি এই বইটা তোমরা পড়ো, আমি রেকমেন্ড করবো অবশ্যই, হাইলি রেকমেন্ডেড একটা বই। যদি এই বইটা তোমরা পড়ো, আমি এইটাও রেকমেন্ড করবো যে প্রত্যেকটা লেসনের পর প্রত্যেকটা এক্সারসাইজ কিন্তু তোমরা করো। যেরকম আমি দেখাতে পারছি যে এইখানে একটা রয়েছে, এখানে দেওয়া যেটা রয়েছে যে নেগেটিভ ফ্রিকোয়েন্সি থাকলে আমাদের কি কি ফিলিং, থট, বিলিফ অ্যান্ড অ্যাকশন হতে পারে, এবং পজিটিভ হবে যখন সেটা কি হতে পারে, মানে আমি ভাবছি যে কি কি পজিটিভ হতে পারে, রিপ্লেস কিভাবে করা যেতে পারে, সেটাকে আমরা লিখবো। ট্রাস্ট মি, আমি পড়তে পড়তে করেছি, আমি তোমাদের খাতাটাও দেখাতে পারি। ইট রিয়েলি হেল্পস, ইট রিয়েলি হেল্পস। আমি এটা সত্যি রিয়েলাইজ করেছি আফটার রিডিং দিস বুক, যে সমস্যা কোথাও না কোথাও ভুল করে হলেও আমি ক্রিয়েট করে ফেলছি। হয়তো সময়ের আগে চিন্তা করে ফেলছি, হয়তো সময়ের আগে সেই ফ্রিকোয়েন্সি বানিয়ে ফেলছি যেটার জন্য আমি ভুল ফ্রিকোয়েন্সি দ্বারা অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছি। তো আই হোপ ইট উইল হেল্প ইউ আ লট। আর এক্ষেত্রে আরও একটা জিনিস বলে রাখি, ল অফ অ্যাট্রাকশন নিয়ে আমার মনে প্রচণ্ড ইন্টারেস্ট তৈরি হয়েছে, তাই জন্য আমার নেক্সট পডকাস্টও কিন্তু অন ল অফ অ্যাট্রাকশন। সো হাইলি রেকমেন্ডেড একটা বুক হচ্ছে মিতেশ খাত্রি এবং ইন্দু খাত্রির ওয়ান অফ দ্য বেস্ট সেলিং, মানে বেস্ট সেলার, দ্য ল অফ অ্যাট্রাকশন। প্লিজ ডু রিড। আর আরেকটা যেটা বলে দেওয়ার কথা, যেটা তোমরা অ্যামাজনে পেয়ে যাবে, আমি অ্যামাজন থেকেই অর্ডার করেছি, অ্যামাজনে পেয়ে যাবে। আর এটার ইন্ডিয়ান কারেন্সিতে এটার দাম পড়েছে হচ্ছে 299 টাকা, মানে 300 টাকা। তো এটা অ্যাফোর্ডেবল। অবশ্যই বই পড়ো, নতুন নতুন ধরনের বই পড়ো। আমার মনে হয় হেলদি হ্যাবিটস, হেলদি লার্নিং সবসময় আমাদের জীবনের পাথেয় হয়ে দাঁড়ায়। আজকে এই পর্যন্তই। পরের সপ্তাহে ঠিক এই দিনই, মানে রোববার দিনই অ্যাকচুয়ালি, আরেকটা বই রিভিউ নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি এভরি টাইম। থ্যাংক ইউ।